আমরা জার্মান বিজারণের মধ্যে পড়ছিলাম যে সংযোজন বিক্রিয়া, তাই না? সংযোজন বিক্রিয়া এটা লিখছিলাম মনে হয় না? দেখো যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ থেকে নতুন পদার্থ তৈরি হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। নতুন পদার্থ তৈরি হয়, আমি দুইবার বলবো না, নেক্সট আর বলবো না। যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ থেকে নতুন পদার্থ উৎপন্ন হয়, তাদের মানে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন দিয়ে লেখো, যেমন হচ্ছে নাইট্রোজেন N2 প্লাস 3 মোল অফ হাইড্রোজেন, N থেকে তৈরি হবে অ্যামোনিয়া, NH3 2 মোল অফ অ্যামোনিয়া। এটাকে আমরা কি বলতে পারি? তাহলে এটা মিলে নতুন একটা পদার্থ তৈরি করলো, তাহলে এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি অ্যামোনিয়া। হ্যাঁ, সংযোজন বিক্রিয়া। আবার ফসফরাস আর হচ্ছে যেমন হচ্ছে তোমার PCO3 প্লাস অক্সিজেন, এখানে তৈরি করো PCl5। PCO3 ফসফরাস ট্রাইক্লোরাইড থেকে ক্লোরিন যুক্ত হয়ে তৈরি হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এটা হবে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া একাধিক পদার্থ থেকে নতুন পদার্থ তৈরি হবে। এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে আরটা লেখো যে বিক্রিয়ায় এটা কি বিয়োজন না স্টার দিয়ে লেখো। যে বিক্রিয়ায় দুটি মৌল থেকে এটি যৌগ তৈরি হয় না, হ্যাঁ এর নিচে লেখো, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় দুটি মৌল থেকে একটি যৌগ তৈরি হয়, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। সংশ্লেষণ যদি সংশ্লেষণ তাহলে আবার শৈলয়টা সংশ্লেষণ বিক্রিয়া বলে। দুটি মৌল থেকে একটি যৌগ তৈরি হবে, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখান থেকে তৈরি হবে 2 মোল অফ হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারি। প্লাস একই সাথে এই বিক্রিয়াকে আমরা সংযোজনও বলতে পারি, প্লাস একই সাথে এটাকে আমরা কি বলতে পারি? সংশ্লেষণও বলতে পারি। এটাকে আমরা সংযোজনও বলতে পারি, আবার সংশ্লেষণও বলতে পারি। বুঝতে পারছো? সংযোজন প্লাস সংশ্লেষণ দুইটাই বলতে পারি। যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম প্লাস মিল্ক টু সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো দুটি মৌল থেকে একটা যৌগ তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। তাহলে দেখো সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বা কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। হ্যাঁ লিখছো এটা? সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। সকল সংশ্লেষণ বিক্রিয়া
সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কেন? দেখো, তোমার সংশ্লেষণ হওয়ার জন্য তোমাকে মৌল হওয়া লাগবে। আমি যে বলছিলাম, নতুন বউ আর নতুন জামাই মিলে তারা সংসার করবে। হ্যাঁ, আর সংযোজন নতুন পুরাতন দুইটাই হতে পারে। মানে এরা নতুন হইলেও কোনো সমস্যা নাই, ও নতুন এটা থেকে এটা হইলো। কিন্তু এ হচ্ছে এ কি বিধবা, সাপোজ বিধবা হয়ে গেছে, এই বিধবার সাথে নতুন আরেকটার বিয়ে হইলো, সেখান থেকে আবার নতুন পদার্থ তৈরি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, ওদের ক্ষেত্রে দুটোই সম্ভব। ওদের ক্ষেত্রে মৌল মিলে তৈরি হতে পারে যৌগ, অথবা যৌগ তার সাথে মৌল মিলে তৈরি করতে পারে যৌগ। কিন্তু সংশ্লেষণ হওয়ার জন্য ইনটেক হওয়া লাগবে, ইনটেক হতে হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন হওয়া লাগবে, বা এই মৌলগুলো আলাদা আলাদা হওয়া লাগবে। এখানে যৌগ থাকা যাবে না, মৌল মিলে যৌগ তৈরি করা লাগবে। না, যৌগমূলক তো আলাদা থাকে না, নেচারে যৌগমূলক অনেক আলাদা থাকে না। তুমি যেটা বললা যে চার্জিত অবস্থায় কেউ থাকতে পারবে না, নেচারে রিঅ্যাকশন করবেই, রিঅ্যাকশন করে হয় অন্য কোনো একটা পদার্থ তৈরি করবে, যৌগমূলক হবে না। তাহলে শুধু মৌল হবে, তাই না? আচ্ছা, কারণ কি লেখো, এই লেখাটা লিখে ফেলো। কারণ সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে শুধু মৌল থেকে যৌগ তৈরি হওয়া বোঝায়। শুধু মৌল থেকে যৌগ তৈরি হওয়া বোঝায়। যেটি একটি সংযোজন বিক্রিয়া, বিক্রিয়ার অন্তর্গত। কিন্তু সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে মৌল অথবা যৌগ মিলে নতুন পদার্থ তৈরি হতে পারে। মৌল অথবা যৌগ মিলে নতুন পদার্থ তৈরি হতে পারে। এই যে উদাহরণ, এটা এখান থেকে বলবো যে এরা মিলে যখন তৈরি হচ্ছে, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে তুলমূলক হ্যাঁ বুঝলি তৈরি করে, যৌগ মিলে নতুন পদার্থ তৈরি করে। যেমন লেখো যে এটা নাইট্রোজেন, হাইড্রোজেন আর আয়োডিন, অথবা হাইড্রোজেন আর ক্লোরিন, যেমন H2 প্লাস Cl2, এদের তৈরি হলো HCl। দেখো বিক্রিয়াটিতে ওই বিক্রিয়াটিতে দুটি মৌল মিলে একটি যৌগ তৈরি হয়েছে। দুটি মৌল মিলে একটি যৌগ তৈরি হয়েছে। যেটি একই সাথে সংযোজন এবং সংশ্লেষণ, বিক্রিয়া, যেটি একই সাথে
সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া। একই সাথে সংযোজন, যেটি একই সাথে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু এটা দিতে পারো SnCl2 তার সাথে Cl2 তৈরি হবে SnCl4। দেখো কিন্তু এই বিক্রিয়ায় এই যে হ্যাঁ, কিন্তু এই বিক্রিয়ায় SnCl2 প্লাস Cl2 এর থেকে তৈরি হবে SnCl4। এটা নাম কি? দেখো স্টেনাস ক্লোরাইড আর এটা হচ্ছে স্টেনিক ক্লোরাইড। সর্বোচ্চ জারণ মান ব্যবহৃত হলে কি হয়? স্টেনিক হয় না, ইক হয়। আর সর্বনিম্ন জারণ মান ব্যবহৃত হলে স্যার আস। এটা হচ্ছে স্টেনাস SnCl2 স্টেনাস ক্লোরাইডের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করে স্টেনিক ক্লোরাইড যখন তৈরি হচ্ছে, দেখো এই বিক্রিয়াটি শুধু সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়াটি শুধু সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া নয়। এই বিক্রিয়াটি শুধু সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া নয়। কারণ SnCl2 নামক যৌগের সাথে ক্লোরিন যুক্ত হয়ে SnCl2 নামক যৌগের সাথে ক্লোরিন যুক্ত হয়ে SnCl2 নামক যৌগের সাথে ক্লোরিন যুক্ত হয়ে SnCl4 নামক যৌগ তৈরি করে। SnCl4 নামক যৌগ তৈরি করে। তাহলে তাই আমরা বলতে পারি সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া। কি বললাম? সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, আবার সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে সংশ্লেষণ হওয়ার জন্য কি হওয়া লাগবে? মৌলমূল হওয়া লাগবে। আচ্ছা, আমাদের তারপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটা কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এই জারণ মান কত? 0। এই জারণ মান কত? 0। এই জারণ মান কত? নাইট্রোজেন কত? -3 আর এখানে +1 × 3। ঠিক আছে না? তাহলে জারক বিজারক ব্যাচরত দেখি। এটা 0 এটার কত হয়েছে? জারণ মান মাইনাস হয়ে গেছে। তাহলে কি হবে? বিজারণ ঘটছে। তাহলে এটা ছিল কত? 0 থেকে হয়ে গেছে -3। তাহলে এটা ঘটছে বিজারণ। আর হাইড্রোজেন ছিল 0 হয়ে গেছে +1। তাহলে কি হবে? জারণ ঘটছে। তাহলে ওর ঘটছে বিজারণ, ওর ঘটছে জারণ। ফসফরাস ক্লোরাইড এর সাথে ফসফরাসের কত? +3 -1 × 3। আর ওর কত? 0। আর ওর কত? +5। আর হচ্ছে -1 × 5। তাহলে দেখো এখানে ফসফরাসের কি হয়েছে? হ্যাঁ, কি দিল? CF তো হবে। মৌল টোটাল যৌগের মোলের চার মান 0। Cl এর মাইনাস থেকে কত হয়ে গেছে? তাহলে 0 থেকে কত হয়ে গেছে? -1। তাহলে কি হয়েছে? জারণ বিজারণ। ক্লোরিন 0 থেকে হয়ে গেছে কত? -1। তাহলে বিজারণ।
আর ও করছে জারণ। আবার দেখো ও 0 0 0 এর প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা কি করছে জারণ বিজারণ করছে না? এই 0 0 প্লাস 1 মাইনাস 1, তাহলে জারণ বিজারণ করছে। ঠিক এরও জারণ বিজারণ করছে 0 0 প্লাস 1 মাইনাস 1, আর এর কত 2 প্লাস মাইনাস 1 ইন্টু 2 আর 0 মাইনাস প্লাস 4 আর মাইনাস 1 ইন্টু 4। তাহলে কি বললাম, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে ক্লোরিন রিঅ্যাকশন করে কি তৈরি হচ্ছে? ফসফরাস পেন্টাক্লোরাইড। আবার এর সবাই সব জারণ বিজারণ, ওই যে 2 প্লাস থেকে 4 প্লাস হয়েছে, তাহলে আমরা বলতে পারি দে আর অল অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। নেক্সট তারপর লেখো বিয়োজন বিক্রিয়া। যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে নতুন পদার্থ তৈরি হয়, যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে নতুন পদার্থ তৈরি হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তাকে বিয়োজন বিক্রিয়া বলে। বুঝছো? যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে নতুন পদার্থ তৈরি হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন এই যে উল্টা করে লেখো, এই যে বিক্রিয়াটা উল্টা করে লেখো, এই পাশটা আগে লেখো, এই পাশটা পরে লেখো। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড Cl5 তৈরি হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন Cl2। পটাশিয়াম ক্লোরাইড ClO3 তৈরি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এগুলো সব বিয়োজন বিক্রিয়া, একটা ভেঙে নতুন তৈরি হচ্ছে। দুই নম্বরটার মধ্যে আনো তিনটা অক্সিজেন, হ্যাঁ মিলাও, এখন মিলাও, দেখো মিলাও তুমি। এক নম্বরে স্যার পি সিএল অক্সিজেন এখানে কয়টা? তিনটা। তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে 4 এর মান কত হবে? এক্ষেত্রে পটাশিয়ামের কত? +1, এখানে -1, এটা হচ্ছে +1 আর এখানে -1, আর ওর ক্ষেত্রে +1 -1, আর ও অক্সিজেন 0, তাহলে -1 থেকে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, তাহলে কি হচ্ছে? জারণ করছে। আর +1 থেকে হয়ে গেছে -1, তাহলে এখানে বিজারণ করছে। তাহলে ক্লোরিন এই কথা বলে বের করে দেব। ক্লোরিনের এখানে কি ঘটলো? ক্লোরিনের ঘটছে বিজারণ আর অক্সিজেনের ঘটছে জারণ। তাহলে আমরা কি বলতে পারি? এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে ক্যালসিয়াম, যার মান হচ্ছে 2 প্লাস আর অক্সিজেন হচ্ছে -2 × 3, আর কার্বনের কত? +4, তাহলে এখানে কার্বনের কত? +4 -2 × 2, আর এখানে ক্যালসিয়ামের কত? এই কি জারণ বিজারণ ঘটছে রে? ক্যালসিয়াম 2 প্লাস আর এটা 2 মাইনাস। বিয়োজন বিক্রিয়া এটা 4 দুগুণে এইটা দেখো তো, এটা মিলানো লিখে +5
মাইনাস 1 ইন্টু 5 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 3 0। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে তৈরি হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন। ক্লোরিন এখানে কত ছিল? মাইনাস 1 থেকে কত হয়েছে? 0 হয়েছে। আর এখানে ফসফরাসে কত হয়েছে? প্লাস 5 থেকে প্লাস 3। তাহলে এখানে ফসফরাসে কি ঘটবে? বিজারণ। আর ক্লোরিনে ঘটছে জারণ। তো এটা এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট তারপরে কি আছে? প্রতিস্থাপন। তাহলে লেখো না, পিসিএল থ্রি ভাঙতে পারবে না। তাহলে ফসফরাসের তো হাত 3টা, মিনিমাম হাত 3টা, আর ম্যাক্সিমাম হাত ফসফরাসের কয়টা? 5টা। এই জন্য তুমি মিনিমাম রাখতে পারবা, একবারে নষ্ট গিয়ে ভেঙে দিলে তার ফসফরাস পেন্টাক্লোরাইড থাকলো না, ট্রাইক্লোরাইড থাকবে না। তারপর লেখো প্রতিস্থাপন বিক্রিয়া। কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক, কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক, এই কথা বললে বের করে দেবো। কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে কম সক্রিয় মৌল বা যৌগমূলককে অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে, নতুন যৌগ তৈরি করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন মানে কি? একটা চলে যাবে আর একটা আসবে। যেমন এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তুমি আন্দাজে লিখলে হবে না। রাসায়নিক বিক্রিয়া কিন্তু আন্দাজে লিখলে হয় না। তুমি একটা বানাই দিলে আমার একটা হয়ে গেল, এরকম ইটস নট পসিবল। তো জিঙ্কের সাথে প্লাস সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করাবে, এতে তৈরি হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে দেখো গ্যাস আকারে চলে যাবে, এই হাইড্রোজেনটা গ্যাস আকারে বের হয়ে যাবে। গ্যাস আর কি। আচ্ছা, এখন আমি যেটা বলতে যাচ্ছি যে তুমি এখানে কপারের সাথে জিঙ্ক সালফেট দিলে রিঅ্যাকশন হবে। তুমি যদি চাও যে আমি কপার দিব, কপার দিয়ে রিঅ্যাকশন করব, যে কোনো আন্দাজ দিব, অথবা মার্কারি দিয়ে জিঙ্ক সালফেটের সাথে রিঅ্যাকশন করব, ইটস নট পসিবল। কেন? এটা সক্রিয় হওয়া লাগবে। এই যদি সক্রিয় হয় তাহলে ওর থেকে ছিনিয়ে নিতে পারবে। মানে এ হচ্ছে ওরে পছন্দ করে আছে, এখন এক্সিস্টিং, এদের মাঝখানে এক্সিস্টিং আছে। আর ও যদি এটার তুলনায় যদি ফোর্সফুল না হয় তাহলে কি এটা নিতে পারবো? নিতে পারবে না। কথা বুঝো নেই? এলো বিশেষ ক্যাটার যদি না হয় তাহলে কি সরাই দিয়ে এটা কি করতে পারবে? পারবে না। তো জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড যদি রিঅ্যাকশন করে তাহলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস যে হবে, এখানে তখনই রিঅ্যাকশন হবে যেখান থেকে যদি এরা সক্রিয় যদি হয় তাহলে এখান থেকে হাইড্রোজেনটাকে সরাই দিতে পারবে। আমরা কেন জানবো কোনটা সক্রিয়? হ্যাঁ, সক্রিয়তার সিরিজ লেখো। তাহলে লেখো সক্রিয় ধাতুর সক্রিয়তার সিরিজ। তা আমি কিভাবে বুঝবো যে কোনটা সক্রিয়, তাই না? কার তুলনায় কে সক্রিয়? তাহলে সক্রিয়তার সিরিজ আছে, ধাতুর সক্রিয় সিরিজ নামক একটা টার্ম আছে। লেখো ধাতু সক্রিয় সিরিজ, লি কে কানা
ম্যাগাইভার ম্যাগাইভার এলো যেন ফিরে, এলো যেন ফিরে, সোনা পাবে হায়, সোনা পাবে হায়, কালো হাজি আজি পেটাবে আমার, কালো হাজি আজি পেটাবে আমার। লিতে হচ্ছে লিথিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, কা ক্যালসিয়াম, না সোডিয়াম, ম্যাগাইভার ম্যাগনেসিয়াম, এলো অ্যালুমিনিয়াম, যেন জিঙ্ক, ফিরে আয়রন, সোনা স্টেনাম, পাবে প্লাম্বাম, হাই হাইড্রোজেন, কালো কপার, হাজি মার্কারি, আজি আর্জেন্টাম, পেটাবে প্লাটিনাম, আমায় অরাম। এই সক্রিয়তা সিরিজে যাদের অবস্থা নিচে তারা কম সক্রিয়, আর যাদের অবস্থা উপরে তারা বেশি সক্রিয়। তাহলে সক্রিয়তা সিরিজে যাদের অবস্থা উপরে আছে তারা সক্রিয় ধাতু, সক্রিয় ধাতুগুলো রিঅ্যাকশন করে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারে। লিখছে, লেখো, আগে লেখো। লিখছো দাদা সক্রিয়তা সিরিজ লিখছো? জি জি। তাহলে দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেনের উপরে যারা আছে, যেমন জিঙ্ক, আমি কিন্তু জিঙ্ক দিয়ে রিঅ্যাকশন করছি, জিঙ্ক কিন্তু হাইড্রোজেনকে সরাতে পারবে, কিন্তু কপার কিন্তু হাইড্রোজেনকে সরাতে পারবে না, কারণ কপার নিজেই তো দুর্বল, যার জন্য এই কপার হাইড্রোজেনকে সরাতে পারবে না। দেয়ার ইজ নো রিঅ্যাকশন। যদি আমরা এরকম করি কপার প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, নো রিঅ্যাকশন। হ্যাঁ, এর মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না। আবার তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও সেক্ষেত্রে হয়তো একটু রিঅ্যাকশন হবে। তুমি যদি লঘু সালফিউরিক অ্যাসিড দাও, মানে কম পরিমাণ সালফিউরিক অ্যাসিড, দুর্বল, কম আর বেশি বুঝছো, লঘু আর ঘন, মানে যে অ্যাসিডের মধ্যে পানি কম অ্যাসিডের পরিমাণ বেশি সেটা হচ্ছে ঘন, আর যেটার মধ্যে অ্যাসিডের পরিমাণ কম পানি পরিমাণ বেশি সেটা হচ্ছে লঘু। তো তুমি যদি লঘু সালফিউরিক অ্যাসিড দাও রিঅ্যাকশন জীবনে ঘটবে না। আর তুমি যদি ঘন দাও তাহলে সেক্ষেত্রে একটু একটু রিঅ্যাকশন করতে পারে। এই সক্রিয়তা সিরিজ থেকে আমরা বুঝতে পারবো যে কার মধ্যে কোন কোন যৌগ রাখা যাবে। দেখো তুমি কি করলা, তুমি একটা জিঙ্কের পাত্রের মধ্যে, এটা একটা জিঙ্কের পাত্র, তার মধ্যে সালফিউরিক অ্যাসিড রাখলাম, রেখে দিলাম, তাহলে কি এখানে কোনো রিঅ্যাকশন হবে? হবে। এবং এক পর্যায়ে এখানে ছিদ্রটা মানে পাত্রটা ছিদ্র হয়ে বেরিয়ে আসে, তাহলে আমরা কি করতে পারবো না, জিঙ্কের পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড রাখতে পারবো না। অথবা আয়রন লোহার পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড রাখা যাবে, কেন? রিঅ্যাকশন করবে, লোহার সাথেও করবে। আয়রনের সক্রিয়তা বেশি, আয়রনের সাথে তুমি সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করাও, আয়রন সালফেট, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন, তাহলে এখানেও দেখো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি তাহলে এটা কিন্তু এটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা 0 থেকে হচ্ছে 2 প্লাস, আর এখানে +1 থেকে তৈরি হচ্ছে 0, সালফেট তো 2 মাইনাস থেকে 2 মাইনাস, তাহলে এটা হচ্ছে কি জারণ আর এটা হচ্ছে বিজারণ। এট দ্য সেম টাইম এখানে 0, এখানে রিঅ্যাকশন হচ্ছে না, এখানে 0 আর এখানে 2 প্লাস,
তাহলে এটাকে কি বলবো আমরা? জারণ। আর এখানে হাইড্রোজেনে কি হচ্ছে? স্যার +1 থেকে ইনটু 2, হ্যাঁ? স্যার প্রথমটাতে দেখি হাইড্রোজেনের কি জারণ করছে না বিজারণ করছে? হাইড্রোজেনের বিজারণ ঘটছে। এমনি -1 থেকে 0 তে আসছে। +1 একটু +1 +1 থেকে 0 হয়েছে, তাহলে কি হয়েছে? বিজারণ ঘটছে। তাহলে এটা একটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট তারপরে লেখো আটা লেখো দহন। বড় করে লেখো দহন। দহন বিক্রিয়া লিখছো? কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে, অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। পুড়িয়ে, অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে, উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। মূল কথা হইল যে আমি কোন যৌগের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করিয়ে নতুন পদার্থ তৈরি করব। দিস ইজ কল্ড দ্য দহন। মানে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত করাকে বলা হয় দহন। এটা মনে রাখলে হবে। যেমন লেখো মিথেন CH4 প্লাস অক্সিজেন ইকুয়াল টু CO2 প্লাস পানি। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। যেমন কি বললাম? CH4 মিথেন, মিথেনের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করা কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখানে প্লাস কার্বনে কত? +4, এখানে -1 × 4 এবং 0, আর এখানে +4, এখানে -4 হবে, আর এখানে +4, এখানে হচ্ছে 2 -2 × 2, এখানে কত? এখানে +1 × 2 -2। দেখো কার্বনের এখানে কি হলো? কার্বনের এখানে জারণ করছে, আর অক্সিজেন এখানে কি করছে? বিজারণ। তাহলে আমরা বলতে পারি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। লেখো, লিখছো? যার মানগুলো দেখাই দাও, নাহলে কিন্তু পারবো না। তারপরে লেখো কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড। কার্বন প্লাস অক্সিজেন দেখো কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড লিখছো? সালফার প্লাস অক্সিজেন ইকুয়াল টু সালফার ডাই অক্সাইড। সালফার প্লাস অক্সিজেন ইকুয়াল টু সালফার ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। এই সালফার কি লিখছো? শুধু এস লেখো। কার্বন C2 কেন লিখছো? শুধু কার্বন। কি রে তোরা সব ভুল করো, না দেখে লিখে দিলে ভুল করো। কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড। সালফার প্লাস অক্সিজেন ইকুয়াল টু সালফার ডাই অক্সাইড। এগুলো সব জারণ বিজারণ বিক্রিয়া। এগুলো সব কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। কিভাবে? তুমি বের করো। এই 0 থেকে কত হচ্ছে? 0 থেকে +4 -2 × 2, আর ওর 0 থেকে +4 -2 × 2, তাহলে 0। তাহলে এটা অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। অক্সিজেনের কত হচ্ছে? 0 থেকে মাইনাস, তাহলে কি জারণ মান কমতেছে? আর সালফারের 0 থেকে +4, তাহলে কত হবে? এর জারণ মান বাড়তেছে, মানে ওর জারণ করতেছে। সালফার করতেছে জারণ, অক্সিজেন করতেছে বিজারণ। তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট তারপর লেখো
নন রিডক্স বিক্রিয়া, নন রিডক্স বিক্রিয়া। দেখছো নন রিডক্স বিক্রিয়া লেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। যে কথা বলিস না, জারণ বিজারণ ঘটে না, সরি কি রাখতেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে না, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে না তাকে নন রিডক্স। একই অবশ্য, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে নন রিডক্স বিক্রিয়া বলে। এক নম্বর লেখো প্রশমন বিক্রিয়া, 2 নম্বর অধঃক্ষেপণ বিক্রিয়া। 1 নম্বরে প্রশমন, 2 নম্বরে 1 নম্বর লিখবো প্রশমন, 1 নম্বর প্রশমন বিক্রিয়া, 2 নম্বরে অধঃক্ষেপণ বিক্রিয়া। 1 নম্বর হচ্ছে প্রশমন বিক্রিয়া, 2 নম্বরে অধঃক্ষেপণ বিক্রিয়া। লিখছো অধঃক্ষেপণ, হ্যাঁ সরিয় ধক যুক্ত ক্ষয়কার কর্মর্থ না। এখন হচ্ছে প্রশমন, হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ একটা প্রশমন আর একটা অধঃক্ষেপণ। প্রশমন লেখো, বড় করে লেখো প্রশমন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে, এসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। এসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। হ্যাঁ, পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে। লেখো এই বিক্রিয়ায় যে লবণ তৈরি হয়, তা পানির দ্রবণে, তা জলীয় দ্রবণে, বিয়োজিত আয়নিত অবস্থায় থাকে। পানির দ্রবণে আয়নিত অবস্থায় থাকে। একে দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন বলে। দর্শক আয়ন, দর্শক আয়ন বা স্পেকটেটর, একে দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন বলে। একে দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন বলে। দেখো এই স্পেকটেটর আয়নগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না। এই স্পেকটেটর আয়নগুলো রাসায়নিক বিক্রিয়ায় কথা বলে বের করে দেবো, সমস্যা নাই। এই স্পেকটেটর আয়নগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না। লিখছো? এই স্পেকটেটর আয়নগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না, তাই জারণ বিজারণ ঘটে না। আসো তুমি এইদিকে আসো তো, এই ফ্যানটা দাও, বুঝছো? ওখানে ফ্যানটা দাও, তুমি থাকো, তুমি বসো। তাই এটি কি বললাম, দিয়ে দাও। তাই এটি আয়নগুলো কি করে না, রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না, তাই এটি নন রিডক্স বিক্রিয়া। অংশগ্রহণ করে না, তাই এটি একটি নন রিডক্স বিক্রিয়া।
তাই এটি একটি নন রিডক্স বিক্রিয়া। তাহলে এদের ক্ষেত্রে আরেকটা লিখতে পারি, সেটা কি, যেমন HCl অ্যাসিড, অ্যাসিডের সাথে তুমি যদি ক্ষার রিঅ্যাকশন করাও সোডিয়াম হাইড্রোক্সাইড, এতে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে যে ওদের জানার মতো কত, +1 -1, +1 -2 +1, তাহলে দেখো এখানে কত, +1 -1, এখানে +1 × 2 -1। দেখো কোনো জানার মান চেঞ্জ হয়েছে? জানার মান চেঞ্জ হয় না, কিন্তু এদের মাঝখানে কোনো জানার মান চেঞ্জ হয় নাই। তাহলে আমরা কি বলতে পারি, আসলে এটা পানি। এই এদিকে তাকাও, আর অক্সিজেনের 2 না। আচ্ছা এখন দেখো এদের মাঝখানে কালোরির জারণ চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা আমরা নন রিডক্স বিক্রিয়া বলবো, নন রিডক্স। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে এখানে যে আয়ন যেগুলো থাকে এরা নরমালি যৌগ তৈরি করে, এরা নরমালি পানি, এরা যৌগ তৈরি করবে, কিন্তু সোডিয়াম আর ক্লোরিন যেটা হয়েছে এরা যৌগ তৈরি করে না। সোডিয়াম ক্লোরাইড ওরা আলাদা আলাদা থাকে, সেপারেটেড থাকে, একসাথে থাকবে, যৌগ তৈরি করবে না। সোডিয়াম সোডিয়ামের মতো, ক্লোরিন ক্লোরিনের মতো, ডিভোর্স তালাকপ্রাপ্ত। এই সোডিয়াম আর ক্লোরিন দুজনেই তালাকপ্রাপ্ত। তাহলে ওদের মাঝখানে কি সংসার আছে? নাই। কিন্তু পানির মধ্যে কিন্তু সংসার আছে। এই জন্য এটার মধ্যে কোনো এই আয়নগুলো নর্মালি তাদেরকে বলা হয় দর্শক আয়ন। এই আয়নগুলোর নাম কি? দর্শক আয়ন। আর পানি যেটা আছে এটা তো পানি। এখন কোশ্চেন হচ্ছে এখানে ΔH এর মান লেখো, ΔH = -57.34 kJ/mol। ΔH এর মান কত এখানে? -57.34, 57.34 kJ/mol। তাহলে এখানে লেখো যে সক্রিয় অ্যাসিড, ও এখানে মাইনাস দিচ্ছে, হ্যাঁ দেখো তুমি লেখো সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের, সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের সক্রিয় অ্যাসিড এবং সক্রিয় ক্ষারের, সক্রিয় অ্যাসিড এবং সক্রিয় অ্যাসিড এবং সক্রিয় ক্ষারের প্রশমন বিক্রিয়ার মান, প্রশমন বিক্রিয়ায় সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের প্রশমন বিক্রিয়ায় ΔH এর মান সবসময় -57.34 kJ হয়। ΔH এর মান সবসময় -57.34 kJ হয়। 57.34 kJ হয়। আবার বলবো, মানে সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষার এর ΔH এর মান সবসময় কি হবে? 57.34 kJ হবে। কেন লেখো? কারণ সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষার বিক্রিয়াটিতে, সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষার বিক্রিয়ায়, সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষার বিক্রিয়ায় সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষার বিক্রিয়ায় প্রতি ক্ষেত্রে পানি তৈরি হয়। প্রতি ক্ষেত্রে পানি তৈরি হয় এবং বাকি আয়নগুলো
বন্ধনে অংশগ্রহণ করে না, বন্ধনে অংশগ্রহণ করে না, বন্ধনে অংশগ্রহণ করে না, তাই যৌগ তৈরি হয় না। যৌগ তৈরি হয় না, ফলে শক্তি নির্গত হয় না, ফলে শক্তি নির্গত হয় না, যৌগ তৈরি হয় না, ফলে শক্তি নির্গত হয় না। শক্তি, আচ্ছা লেখো তাহলে প্রতি ক্ষেত্রে পানি উৎপন্ন হতে, লেখো প্রতি ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে পানি উৎপন্ন হতে, প্রতি ক্ষেত্রে পানি উৎপন্ন হতে, প্রতি ক্ষেত্রে পানি উৎপন্ন হতে 57.34 বা 57.34 কিলোজুল শক্তি নির্গত হয়। -57.34 কিলোজুল শক্তি নির্গত হয়। তাই প্রশমন বিক্রিয়া ΔH এর মান ধ্রুব, তাই প্রশমন বিক্রিয়া ΔH এর মান ধ্রুব, প্রশমন বিক্রিয়া ΔH এর মান ধ্রুব হবে। কেন? বলো তামিম বলো, প্রশমন বিক্রিয়া ΔH এর মান ধ্রুব কেন? আমি বাংলায় যদি বলি যে প্রশমন বিক্রিয়ায় শুধু পানি তৈরি হয়, তুমি যে অ্যাসিড ক্ষার যেটা দাও না কেন, সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষার যদি দাও শুধু পানি তৈরি হবে, বাকি যে যৌগ তারা বন্ধন তৈরি করবে না, এবং সবাই পানি তৈরি করতেছে, আর বাকি যে উপাদান লবণ যে তৈরি হয় তার জন্য কোনো শক্তি নির্গত হয় না, শুধুমাত্র পানি তৈরি হতে 57.34 কিলোজুল শক্তি নির্গত হয়। তাহলে ওর ΔH এর মানও কী হবে? 57.34 হবে। দ্যাট মিনস সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের ΔH এর মান সবসময় 57.34 হবে। আমার কথা বুঝতে পারছো? বলো তো, তুমি বলো, মানে সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষারের ΔH এর মান কেন একই থাকে, 57.34 কেন হয়? করে না কি? কারা? মানে লবণ, লবণের যারা যারা আছে, যেমন সোডিয়াম ক্লোরাইন, দেখো সোডিয়াম আর ক্লোরিন যেটা, এই সোডিয়াম আর ক্লোরিন, ওদের মধ্যে সোডিয়াম আর ক্লোরিন মিলে ওরা কিন্তু রাসায়নিক, ওরা আলাদা আলাদা থাকবে, এদেরকে বলা হয় স্পেক্ট্রাল আয়ন, তারা আলাদা সেপারেটেড, কিন্তু পানি কিন্তু ঠিকই তৈরি হবে, H2O যেটা, এরা কিন্তু ঠিকই তৈরি হবে। আর পানি তৈরি হতে দেখা যায় 57.34 কিলোজুল শক্তি নির্গত হয়, তাই ΔH এর মানও সেম থাকে। এই তুমি বলো, ইটেকার বলো, সরি অরবিন বলো, অরবিন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।